ও ভাগ্নের সাথে আমি কিভাবে খেলেছিলাম সেই কাহিনী। বন্ধুরা, আমার নাম রানী। আজকে আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া আরও একটা ঘটনার কথা বলবো। আমার এক দুঃসম্পর্কের দিদি মারা যাবার পর আমি তার রেখে যাওয়া ছেলে আর জামাইবাবুকে দেখাশোনার জন্য ওদের বাড়িতে থাকতে শুরু করি। আমার সেই ভাগ্নের নাম রাকেশ আর জামাইবাবু অনিল সেন। রাকেশের বাবা গ্রামের একজন গণ্যমান্য ধনী হওয়ায় ওদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না। অনিল জামাইবাবুর থাকার ঘর ছিল তিনতলা বাড়ির দোতলার সিঁড়ির পাশে, আর আমার একদম গ্রাউন্ড ফ্লোরে। আর রাকেশের থাকার ঘর ছিল তিনতলায়। সেই সময় রাকেশ কলেজ শেষ করে সদ্য টকবগে যুবক, বেকার যুবক, তাই কাজকর্ম নেই। সারাদিন টই টই করে ঘুরতো আর রাতে বাড়ি ফিরে শুয়ে পড়তো। সে যাই হোক বন্ধুরা, এবার আমি আমার একটু বর্ণনা দেই। বর্তমানে আমার বয়স 37 বছর। এই বয়সেও আমি ভালো মতো সাজুগুজু করলে যে কেউ চোখ ফেরাতে পারবে না। পিছনটা দেখলে এর কিনারা খুঁজে বের করা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। ডাবগুলো তো এক কথায় অসাধারণ। আমি নিজেও জানি সচরাচর এমন ডাব চোখে পড়ে না। এর জন্য আমার জামাইবাবু অর্থাৎ রাকেশের বাবা নিজের অজান্তেই এই ডাবের নেশায় পড়ে যায়। প্রথম দিকে আমি খাওয়াতে আপত্তি করলেও এতে কোনো কাজ হয়নি। রাকেশ একদিন কলেজ থাকার ফলে পুরো বাড়ি ফাঁকাই ছিল। এই সুযোগে অনিল জামাইবাবু অনেকটা জোর করেই ডাবের জল পান করে। প্রথমে অবশ্য না না করলেও পরে আমারও ভালো লাগায় আমি আর নিষেধ করিনি। এরপর থেকে আমাদের সম্পর্কটা অন্যদিকে টার্ন করে। এভাবে সব কিছু ভালো চলছিল, কিন্তু এক রাতে আমি কাকতালীয়ভাবে রাকেশের কাছে ধরা পড়ে যাই। সেদিন রাতে রাকেশ ওর তিনতলা বাথরুমে গিয়ে দেখতে পেল জল নেই। অগত্যা সে দোতলার বাথরুমে আসার সিদ্ধান্ত নিল। অন্ধকারে আবছা আবছা দেখা যাচ্ছিল বলে রাকেশ লাইট জ্বালায়নি। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রাকেশ দেখতে পেল আমি বাথরুমে ঢুকছি। দোতলায় আলো, আর আমাকে দেখতে পেয়ে অন্ধকারে লুকিয়ে পড়ল। কিন্তু ওর সব সন্দেহ সত্যি প্রমাণিত করে অনিল জামাই বাবুও ওয়াশরুমে ঢুকে পড়ল। আসলে এই বাড়িতে প্রত্যেক তলায় একটা করে বাথরুম, তাই বাথরুম যেতে হলে সবাইকে সেই বাথরুমে যেতে হবে। তখনও মনে মনে ভাবলো, মাসির তো এখানে থাকার কথা নয়, তবে এতদিনের কানাঘুষো কি তবে ঠিক? এরকম প্রশ্নের পাহাড় ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। ফ্রেশ হয়ে বাইরে বেরোনোর সাথে সাথেই জামাইবাবু আবার ড্রয়িং স্পেসে খেলা শুরু করে দিল। তখন আমি বুঝতে পারলাম আগের বার না পারার কারণে ও আসলে ক্ষেপে আছে, কিন্তু এবারেও উনি মাঠে বেশিক্ষণ থাকতে পারলেন না। ওদিকে আমাদের নাইট ভিশন খেলা দেখতে দেখতে নিজেকে সামলাতে না পেরে রাকেশ মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা দুজনের কেউই তা ঘুণাক্ষরেও বুঝতে পারলাম না। সে যাই হোক, একসময় আমি অনেকটা রাগ দেখিয়ে অনিলকে বললাম, ধুর, তোমার বয়স হয়েছে, তাই আমার মনে হয় এখন তোমার তেজ শেষ। আমার এই কথা শুনে অনিলবাবু খানিকটা লজ্জা পেয়ে আমাকে বলল, আরে ডার্লিং, দাঁড়াও, 2-3 দিন ওষুধের কাজ দেবে, তখন আবার ঝড় তুলে ছাড়বো, তুমি দেখে নিও। আমি বললাম ঠিক আছে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। এরপর আমরা নিজেদের ঠিকঠাক করে নেওয়ার পর রাকেশ চলে এলো। ওকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ এই সময় রাকেশ এখানে অপ্রত্যাশিত ছিল। তবুও আমি বেশ অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, বাবু তুমি এ সময়? তখন রাকেশ আমাকে বলল, আসলে মাসি, আমার তলার বাথরুমে জল আসছে না, তাই এখানে আসছি, কিন্তু তুমি এখানে যে? আমি তখন অনেকটা থতমত করে বললাম, আমারটাতেও জল নেই, তাই আর কি। তখন সময় ভোর 4টা। সে সময় রাকেশ আমাকে বলল, মাসি, একটু কষ্ট করে আমার জন্য চা এনে দাও না প্লিজ। আর ঘুমিয়ে লাভ নেই, আজ 9টায় আমার একটা ইন্টারভিউ আছে, তাই আমাকে 7টার সময় বেরোতে হবে। ওর কথা শুনে আমি বললাম, ঠিক আছে বাবু, আমি এক্ষুনি চা আনছি। এই বলে আমি কিচেনে গেলাম আর রাকেশ ওর রুমে গেল। 5-7 মিনিট পর আমি ওর জন্য চা নিয়ে গেলাম। রাকেশ তখন আমাকে বিছানায় বসতে বলে দরজাটা বন্ধ করে দিল। ওর এই কাণ্ডে আমি বেশ ভয় পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, দরজা বন্ধ করে দিলে কেন? আমার কথা শুনে রাকেশ চায়ের চুমুক দিতে দিতে বলল, আরে তেমন কিছু না, তোমার সাথে ওই একটু সময় কাটানোর জন্য। ওর কথার কোনো কুল কিনারা বুঝতে না পেয়ে আমি বললাম, মানে? রাকেশ বলল, মানে হলো তুমি বাবার সাথে যেমন সুন্দর সময় কাটাও তেমন। আমি তখন বুঝো না বোঝার ভান করে বললাম, আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। আমার এই কথা শেষে তখন ওর মোবাইল বের করে আমাকে ভিডিওটা দেখালো। ওটা দেখে আমি যেন লজ্জায় মরে যাচ্ছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা সরছিল না। এই মুহূর্তে আমার কি করা উচিত, কি করা উচিত নয়, আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু মাথা নিচু করে বললাম, রাকেশ, তুমি এই কাজটা করতে পারলে? আমার কথা শুনে রাকেশ বলল, মাসি,
তুমি তো বুঝতেই পেরেছো আমার বুড়ো বাবা খেলতে পারে না, কিন্তু আমি পারবো। আমি বললাম, থাক, আমি আর কিছু শুনতে যাচ্ছি না। এ কথা বলে আমি দরজা খুলতে গেলাম। এমন সময় রাকেশ আমাকে বলল, মাসি, এমন সময় কাটানোর সুযোগ আর পাবে না, যাও। ওর এই কথা শুনে আমার অবস্থাও খারাপ হয়ে গেল। তখন আমার মনের ভিতরে লুকিয়ে থাকা একটা অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠল, আর আমি সেটা প্রত্যাখ্যান করতে না পেরে আমি আবার রাকেশের কাছে ফিরে এলাম। এরপর ওর ডাব খেতে শুরু করে দিল, আমিও তার প্রতিদান দিতে লাগলাম। এরপর যখন আসল কাজ শুরু হলো, তখন আমি বুঝতে পারলাম রাকেশ আর অনিল জামাইবাবুর মধ্যে রাত দিন পার্থক্য। আমি মনে মনে ভাবলাম, কেন যে আমি এতদিন ওর পিছে পড়েছিলাম। একে তো পারে না, তার উপর আমাকে গাছে তুলে দিয়ে মই টান দেবার মতো অবস্থা করে আমাকে এতদিন কষ্টে ভাসালো। এখন প্রায় সকাল হয়ে গিয়েছে, তাই আমি রাকেশকে রেখে উঠে যাব। এমন সময় ও আমাকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী মাসি আমার, চলে যেও না, আজ তোমার সাথে ঘুমাবো। এরপর আমরা কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। এরপর আমাদের ঘুম ভাঙলো প্রায় 11টার দিকে। তখন আমার মনে একটা অজানা ভয়ের কালো মেঘে ঢেকে গেল। তখন আমার মনে হলো, নিশ্চয়ই এতক্ষণে অনিলবাবু আমাদের দেখে ফেলেছেন। তারপর আমরা দুজনে বাইরে এসে দেখলাম জামাইবাবু এখনও ওঠেনি। এটা দেখে আমি কিছুটা স্বস্তি পেয়ে রান্নাঘরে কাজে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি রান্নাঘর থেকে শুনতে পেলাম রাকেশ ওর বাবাকে জোরে জোরে ডাকছে। তখন ব্যাপারটা বোঝার জন্য ওনার রুমে গিয়ে বুঝতে পারলাম উনি আর পৃথিবীতে নেই। আমি অবাক হয়ে গেলাম, কারণ এই কালকেই তো জামাইবাবু আমাকে লাগালো। পরে ডাক্তার এসে বলল, এটা বয়সজনিত মৃত্যু, কিন্তু আমি বুঝতে পেরেছি ওষুধ খেয়ে উনি হার্ট ফেল করেছে। সে যাই হোক, এরপর সবাই চলে আসলো। তারপর সন্ধ্যা 7:30টায় কাজ শেষ করে রাকেশ বাড়ি ফিরে এলো। আমি দেখলাম ওর চোখে তখন জল, যে যার নিজের বাড়িতে চলে গেল। এমন শোকের দিনে আমি আর রাকেশের সাথে কোনো কথা বললাম না। রাতে ওকে একটু খেতে বললাম, কিন্তু কিছুতেই রাজি হলো না। তাই আমি না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হালকা আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখলাম বিছানার পাশে রাকেশ বসে আছে। আমি তখন বুঝতে পেলাম গভীর মনোযোগ দিয়ে রাকেশ ডাবের দিকে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কী দেখছো এমন করে? কিন্তু রাকেশ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। বুঝতে পেরে আমি বললাম, লজ্জা পেও না, সত্য করে বলো তো, ডাবগুলো দেখছিলে না? আমার কথা শুনে ও এবার মাথা নাড়ল। আমি তখন বললাম, এখন থেকে তোমাকে খাওয়াতে আমার কোনো সমস্যা নেই, তবে আজকে তোমাকে বলিনি, কারণ তুমি একটা শোকের মধ্যে ছিলে। আমার এই শেষ কথা হতে না হতেই রাকেশ সমস্ত শোক ভুলে লাগাতে শুরু করলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। ভালো থেকো সবাই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।